নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে অস্পষ্ট বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি করেছেন। সকালে মহান স্বাধীনতা দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা জানান। মির্জা ফখরুল বলেন, মঙ্গলবার প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেননি। তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম একবার উচ্চারণ না করায় হতাশ হয়েছে বিএনপি। প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারের যত দ্রুত ফিরে যাওয়া যাবে সমস্যাগুলো ততই সমাধান হবে বলে জানান বিএনপি মহাসচিব। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে তারা ৭১-এর অর্জনকে ছোট করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন আস্বাদ পেয়েছে দেশ। অনেকে এটিকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। তিনি বলেন, এমনটা যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে, ৭১-এর স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার এবং বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে নাহিদ ইসলাম বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি বলেন, নাহিদ ইসলাম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে এনসিপি। বলেন, দেশ বিরোধী সংগ্রাম থেকে স্বাধীনতার সংগ্রাম এবং এর ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে। এনসিপির আহ্বায়ক বলেন, তারা মনে করেন ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে চেতনা তা পুনরুজ্জীবিত হয়েছে বলে মনে করে নাহিদ ইসলাম। স্বাধীনতা এবং জামাতে ইসলামীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব বলেন। ফ্যাসিবাদ বিরোধী অনেক পক্ষ এখন জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে বলে অভিযোগ জানিয়ে বলেন, দেশে এখনও স্বাধীনতার মূল প্রত্যাশাগুলো পূরণ হয়নি। পাশাপাশি জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের দ্রুততম সময়ের চাইতে নিরপেক্ষ হওয়ার প্রক্রিয়ায় বেশি গুরুত্বপূর্ণ। তবে তার আগে গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। ৪ দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে, ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোহাম্মদ ইউনূসের। ২৯ মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। আর ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর চীনে এটাই অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশ, সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে ভোর থেকেই ফুল হাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে থাকেন হাজারো মানুষ। বিভিন্ন সংগঠন আর স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার এবং ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলের শ্রদ্ধা ভরে যাচ্ছে শহীদ বেদি। একই সঙ্গে দলে দলে ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ এবং বিদেশি কূটনীতিকরা। এ সময় বৈষম্যহীন সমাজ আর দেশ গড়তে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। এর আগে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোর ৫টা ৫০ থেকে রাষ্ট্রপতি এবং ৬টার দিকে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর চৌকস একটি দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানান। পরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা
স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা প্রদর্শন বইতে স্বাক্ষর করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরে দিবসটি উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় ২৬ মার্চ প্রথম প্রহরে পুলিশের পক্ষ থেকে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা যোদ্ধাদের প্রতি স্মৃতি স্মরণ করেন তিনি। তাদের আদর্শ অনুসরণ করে বাহিনীকে জনকল্যাণে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। এরপর পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ অনেকেই শ্রদ্ধা জানান। ঈদ যাত্রার তৃতীয় দিনে কমলাপুরে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। এদিনও প্রায় সব ট্রেন ছাড়ছে সময় মেনে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৬৯টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সকালে কমলাপুর রেল স্টেশনে কমিউটার ট্রেন উদ্বোধন এবং ঈদ যাত্রা পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, রেলের লোকসানের জন্য দুর্নীতি, অপচয় আর বিনা টিকিটের যাত্রীরা দায়ী। এভাবে চলতে থাকলে রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবার আশঙ্কাও করেন উপদেষ্টা। অনলাইন টিকিট জালিয়াতিতে রেলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এ সময় ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং যাত্রীদের সঙ্গেও কথা বলেন উপদেষ্টা। এবারও ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি যেতে পেরে খুশি যাত্রীরা। আর বৃহস্পতিবার থেকে চালু হবে ঈদের বিশেষ ট্রেন। ওদিকে ঈদকে সামনে রেখে ট্রেনে যাত্রীদের চাপ আগেই দেখা গেলেও রাজধানী সায়দাবাদ, গাবতলী আর মহাখালী বাস টার্মিনাল তুলনামূলকভাবে ফাঁকাই ছিল। তবে বুধবার সেই চিত্র বদলে গেছে। চাপ বাড়ছে বাস টার্মিনালগুলোতে। সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে বাড়ি ফেরা যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করলেও সংখ্যা ছিল কম। অনলাইনে টিকিট কাটা যাত্রীরা নির্ধারিত সময়ে এসে সরাসরি বাসে উঠেছেন। ফলে কাউন্টারগুলোতে ব্যস্ততা কম দেখা গেছে। সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রী কম থাকলেও দুপুরের পর তা বাড়তে শুরু করে। বাস ভাড়া সরকার নির্ধারিত যে হার, সে হারে রাখা হয়েছে বলে দাবি করেন পরিবহন কোম্পানিগুলোর প্রতিনিধিরা। তবে কিছু কিছু যাত্রী জানিয়েছেন ঈদ বকশিসের নামে কয়েকটি বাসের কর্মীরা তাদের কাছ থেকে বাড়তি টাকা নিয়েছেন। বৃহস্পতিবার সব পোশাক কারখানাগুলো ছুটি হলে বাসে যাত্রী চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুনের মরদেহ শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়েছে। দাফনের সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানানো হয়। বিকেলে শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা শেষে এই তথ্য জানানো হয় তার পরিবারের পক্ষ থেকে। তার আগে সকালে সঞ্জিদা খাতুনের মরদেহ নিয়ে যাওয়া হয় ছায়ানটে। সেখানে তাকে শেষবারের মতন দেখতে সকাল থেকে ছায়ানট ভবনে আসতে শুরু করেন সঙ্গীতপ্রেমী সহ নানা অঙ্গনের মানুষ। এ সময় রবীন্দ্রসঙ্গীত আমার আলোয় মুক্তি আলোয় আলোয় পরিবেশন করেন শিক্ষার্থীরা। ফুলের শ্রদ্ধায় ভরে ওঠে সঞ্জিদা খাতুনের মরদেহ রাখার বেদি। বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং সভাপতি সঞ্জিদা খাতুন মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দেশের বাইরের খবর, কয়েক দশকের মধ্যে ভয়াবহতম দাবানলে দগ্ধ হয়ে দক্ষিণ কোরিয়া কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে উইসেওং কাউন্টিতে ছড়িয়ে পড়া আগুনে 14 জন এবং সানজেওং কাউন্টির আগুনে বাকি 4 জন মারা গেছেন। মৃতরা সবাই ষাটোর্ধ্ব ব্যক্তি ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। লোকালয়ের কাছাকাছি আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় 27,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দাবানলের কবলে পড়া এলাকার কাছাকাছি কারাগার থেকে বন্দীদেরও অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হান ডাকসু বলেছেন, দাবানলের নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ সব সদস্য মাঠে রয়েছেন। দেশটিতে থাকা মার্কিন সেনারাও দাবানল নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় আগুন নেভাতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে ফায়ার ফাইটারদের।